থতমত খেয়ে ঢোক গিলে সূচনা বলল, হ্যাঁ ওই তো সৌমির জন্য কিছু কেনাকাটা আছে, মা বলল ওর সঙ্গে আসতে। রাশভারী স্বরে রুদ্র বলল, আমাকে ফোন করতেই গাড়ি পাঠিয়ে দিতাম, এভাবে একা দুজন মেয়ে আসা ঠিক হয়নি। মায়ের ব্যস্ত থাকলে আমায় ফোন করা উচিত তোর। আসলে ভাইয়া হরিমের জন্য কার জন্য এসেছিস সেটা ফ্যাক্ট না, তুই আরেকজনের দায়িত্ব নিয়ে বেরিয়েছিস সেটাই ফ্যাক্ট। আমি মনে করি দায়িত্ব নেওয়ার বয়সটা তোর এখনো হয়নি। মায়ের উচিত ছিল তোদের সঙ্গে আসা। হোয়াট এভার, যেখানে আছিস দাঁড়া, আমি আসছি। রুদ্র তাদের কাছে আসবে শুনেই কৃষ্ণার বুক ধড়ফড় শুরু হলো, কেমন ভয় ভয় করছে, যেন বিপদের গন্ধ চারপাশে ছেয়ে গেছে। বার কয়েক ঢোক গিলে হৈমির হাত শক্ত করে ধরল সে, চাপা স্বরে সতর্ক করলো, হৈমি, কাল তোমার বিয়ে, এটা যেন ভুলেও ভাইয়ার সামনে উচ্চারণ করো না। বিয়ের ব্যাপারটা আপাতত সবার কাছে গোপন থাকবে। হৃদয়টা ঠুস করে ভেঙে গেল, হায় হায় করে আর্তনাদ করে উঠল সেখানে। শেষ পর্যন্ত চুরি করে বিয়ে দেওয়া হচ্ছে তাকে। ইস, কি বিচ্ছিরি বিয়ে। 1 মিনিটও অতিবাহিত হলো না, রুদ্র এসে তাদের সামনে দাঁড়ালো। হৈমিকে দেখেও না দেখার ভান করে বলল, 1.5 ঘন্টার মধ্যে কেনাকাটা শেষ করো, আমি তোদের পৌঁছে দিয়ে আসবো। রুদ্রকে দেখে হৈমির মনটা একটু বেশি বিষদিনেও ঠেকলো। আজ যদি তার সঙ্গে রুদ্র ভালো সম্পর্ক থাকতো, প্রেম ঘটিত ব্যাপার থাকতো, হঠাৎ করে এই বিয়ের ঠিক নিয়ে দুজন দুজনের গলা জড়াজড়ি করে একটু শোক পালন করা যেত। ইস, কেন যে অমন টাইপ সম্পর্ক হলো না, ধুর। শাশুড়ি বলে দিয়েছেন লাল রঙের বেনারসি কিনতে, হৈমি কিনবে সাদা রঙের, আঁচলটা অবশ্য লাল। রুদ্র ওদের থেকে দূরেই দাঁড়িয়েছিল, শাড়ি তাও আবার বেনারসি দেখে এগিয়ে এলো। কেনাকাটা হৈমির জন্য শুনলো, অথচ কিনতে দেখছে শাড়ি। এসব শাড়ি তো বিয়েতে পরে মেয়েরা। এই মেয়ে, এসব শাড়ি চুজ করছো কেন? বুড়ো কুচকে কয়েক পলক তাকিয়ে রইল রুদ্র, কিন্তু কিছুই বলল না। সূচনা ভয়ে ভয়ে চোখে ভাইয়ের দিকে তাকিয়ে চাপা স্বরে হৈমিকে বলল, তুমি কিন্তু বলবে না তোমার বিয়ে। হৈমি মাথা নাড়ল। এমন সময় কল এলো মাহেরের। সূচনা রিসিভ করে হৈমির পাশ থেকে সরে গেল, কারণ মাহের কোনো প্রশ্ন করলে রুদ্রের সামনে উত্তর দিতে গিয়ে সমস্যা হবে। যদি বোঝা যায় আগামীকাল হৈমির বিয়ে, বুঝতে পেরে যদি কোনো পাগলামি করে। যদিও রুদ্রর অনুভূতি সম্পর্কে তেমন জানে না সূচনা, যা জেনেছিল সব অতীত, তবুও সতর্ক থাকতেই হবে। হৈমি মাথা নিচু করে শাড়িটা দেখছিল। এমন সময় শাড়ি বিক্রেতা একটা দোপাট্টা এগিয়ে বলল, আপু, দোপাট্টা নেবেন না? এই শাড়ির সঙ্গে কিন্তু এটা বেশ মানাবে, দেখুন। এহেন কথা শুনে ধীরপায়ে রুদ্র এসে বসলো হৈমির পাশে। কপাল কুঁচকে রাশভারী আওয়াজে বলল, ইডিয়েটের মতো এগুলো কিনছো কেন? মাথায় কি বউ সাজার ভূত চাপলো? আকস্মিক তেলিবেগুনি জ্বলে উঠল হৈমি, জ্ঞান হারিয়ে বলল, ইডিয়েট কে? ইডিয়েট আমি? হ্যাঁ, আমি তো ইডিয়েট, এই জন্যই তো কাল বিয়ে আর জানতে পারলাম আজ। ইডিয়েট বলে তো আমার সঙ্গে এসব হচ্ছে। আমার মা, আমার ভাই শেষ পর্যন্ত বালিকা হৈমিকে বাল্য বিবাহ দিচ্ছে। রাগে ফুসফুস করতে করতে উঠে দাঁড়ালো হৈমি, চোখ কটমট করে তাকিয়ে রইল রুদ্রের হতভম্ব মুখশ্রীতে। কয়েক পলক চলল পিনপিনতা নীরবতা। রুদ্র স্থির হয়ে বসে স্থির চোখে তাকিয়ে ভরাট গলায় জিজ্ঞেস করলো, কার বিয়ে? চমকে উঠল হৈমি, মূর্তির মুখটা ফ্যাকাশে হয়ে গেল তার। আমতা আমতা করে পূর্বের স্থানে বসলো, মুখটা কাঁচুমাচু করে রুদ্রর দিকে এগিয়ে ফিসফিস করে বলল, ভাবিকে প্লিজ বলবেন না। কি বলবো না? কাল আমার বিয়ে, এই কথা কাউকে বলতে নিষেধ করেছে। আগামীকাল গোপনে বিয়ে দেওয়া হবে আমাকে আমান ভাইয়ের সঙ্গে। তৃষাকে তো চেনেন তো, চাচাতো ভাই। আমান ভাই দেখতে খুব সুন্দর, কিন্তু আমার জানি কেন পছন্দ হয় না, মানে জামাই হিসেবে আর কি। কথা ছিল রুদ্র চোখের দিকে তাকাতেই আটকে উঠল হৈমি, সরে গিয়ে মুখে হাত দিয়ে বলো, ওমা, এভাবে তাকিয়ে আছেন কেন? আপনি কি রেগে যাচ্ছেন? রাগ করছেন কেন? গোপনে আমার বিয়ে, তাই রাগ করবেন না, থাক। আপনাদের পরে জানানো হবে, দাওয়াতও দেবে। কাছের দেওয়ালের ওপাশে সূচনাকে আসতে দেখে হৈমি নিচু কণ্ঠে চটপটে বলল, ভাবি আসছে, আপনি কিন্তু কিছু জানার ভান করে থাকবেন। সূচনা আসার পরও রুদ্র একইভাবে একই চোখে হৈমির দিকে তাকিয়ে রইল। তার নিঃশ্বাস চলছে কিনা এটুকুও বোঝা যাচ্ছে না। হৈমির শাড়ি আর দোপাট্টা দেখায় মন দিল। সূচনা এসে রুদ্র পাশে বসলো, শাড়ির দাম দর ঠিক করায় প্রস্তুত নিল। হৈমির শাড়ি দেখার ফাঁকে রুদ্র দিকে এক পলক তাকিয়ে আবার শাড়ির দিকে তাকালো।
বিড়বিড় করে বলল, ইস, যদি আমার বয়ফ্রেন্ড হতেন নিশ্চয়ই আমার হাত দুটো ধরে বলতেন, হৈমি, এই বিয়ে তুমি করো না, অন্যের বাসরে তুমি যেও না, আমি কিন্তু বাঁচবো না। দূর চাই, ফাটা বাঁশের কপাল আমার। শাড়ি দোপাট্টা কেনা শেষে সুসনা হৈমে উঠল। রুদ্র একইভাবে বসে। সুসনা কিঞ্চিত অবাক হয়ে রুদ্রকে ডাকলো। সঙ্গে সঙ্গে রোবটের ন্যায় উঠে দাঁড়ালো রুদ্র। সুসনার দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে ভরার সুরে বলল, সময় দিলি না আমাকে, আমিও তোদের সময় দেব না। আমি আবারও বুঝে গেলাম এই সমাজ সংসার অনেস্ট অ্যান্ড উইকদের জন্য নয়। কথাগুলো বলে আচমকা বাঁকা হাসলো। রুদ্র পাশ ফিরে তাকালো হৈমির দিকে। ছোট্ট গোলগাল মুখটায় প্রগাঢ় দৃষ্টি ছুড়ে দীর্ণ স্বরে বলল, নতুন জীবনের জন্য শুভকামনা মিস হৈমন্তিকা। শপিং করে বাড়ি ফেরার পর রুমের দরজা আটকে বসে আছে হৈমি। তার ভিতর রুদ্র যে তোলপাড় সৃষ্টি করে গেল সেটার নাম কি জানা নেই। শুধু জানে নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে, মনটা কেমন কেমন করে উঠছে। বারবার মনে পড়ছে রুদ্রের বলা শেষ বাক্যটুকু, নতুন জীবনের জন্য শুভকামনা মিস হৈমন্তিকা। দু চোখে ভেসে উঠেছে রুদ্রর শেষ ভাষাটুকু। মানুষটা যতই বদমেজাজি হোক, যতই কঠিন হোক, রসকসীন হোক, দায়িত্ব পালনে একটুও কুণ্ঠাবোধ করে না। তাই তো বোন এবং বিয়ানকে দায়িত্ব সহকারে পৌঁছে দিয়ে গেল। গাড়ি থেকে নামার পর সে যখন ঘাড় ফিরে তাকালো ওই রাশভারী মানুষটার পানে, গম্ভীর মুখের গভীর দৃষ্টিজোড়াও তো তাকিয়েছিল তারই পানে। ওই চোখের ভাষা বুঝি অনেক বেশি কঠিন ছিল। কঠিন বলেই তো সে বুঝতে পারল না, পড়তে পারল না। মানুষটা তো কঠিন কেন? একটু সহজ হলে কি খুব ক্ষতি হতো? দীর্ঘশ্বাস ছাড়ল হৈমি। তার মন মস্তিষ্ক জুড়ে কেবল একজনকে নিয়েই ভাবনার উতলে উঠছে। ভাবনার অতলে গম্বরে হারিয়ে কখন যে চোখ লেগে গেল টেরও পেল না। পুরো 2 ঘন্টা ঘুমিয়ে 4টার দিকে উঠল সে। শুনতে পেল দরজায় ঠক ঠক শব্দ। হাই তুলতে তুলতে বিছানা ছেড়ে দরজা খুলতে হুড়মুড় করে রুমে ঢুকলো নয়ন। কি রে, পরে পরে ঘুমাচ্ছিস? প্রিপারেশন তো ভালোই নেওয়া হচ্ছে। কাঁধে ঠোকা দিয়ে টিপকে কেটে কথাটি বলল নয়ন। হোমি মেজাজ খারাপ করে দরজা আটকে দিল। ধীরে সুস্থে গিয়ে বসলো বিছানায়। নয়ন ওর পাশে গিয়ে বসলো। আবার উত্তেজিত কণ্ঠে বলল, এত জলদি বিয়ে করে নিবি ভাবতেও পারছি না। শোন। নয়নকে বাকি কথা বলতে না দিয়েই হঠাৎ হৈমি ডুকরে উঠল। নয়ন হতভম্ব হয়ে শক্ত করে জড়িয়ে ধরল প্রিয় বান্ধবীটিকে। থতমতে কণ্ঠে জিজ্ঞেস করলো, তুই কাঁদছিস? হৈমি দীর্ঘক্ষণ কাঁদল। নয়ন ওকে সামলানোর চেষ্টা করে আবারও প্রশ্ন করলো, এই হৈমি, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? আমি আমান ভাইকে বিয়ে করতে চাই না নয়ন, কনরত গলায় বলল হৈমি। নয়ন বলল, হ্যাঁ জানি তো। অবাক হলো হৈমি। বলল, জানিস? নয়ন মাথা দুলিয়ে বলল, হ্যাঁ জানি, কিন্তু কেন করবি না সেটা বল। হৈমির মুখটা একটু উদাস হলো। নয়ন সূক্ষ্ম দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ওই তাকানোর চোখ পড়তেই মাথা নত করে সে বলল, আমি মনে হয় রুদ্র ভাইকে সত্যি সত্যি পছন্দ করি রে, কিন্তু আম্মু ভাইয়ার হঠাৎ আমান ভাইয়ের সঙ্গে আমার বিয়ে দিচ্ছে কেন বুঝতে পারছি না। নয়ন তৃপ্তি ভরে হাসলো। হৈমি ওর হাসি দেখে গাল ভারী করে বলল, আমার সময়টা খুব খারাপ যাচ্ছে আর তুই হাসছিস? তুই তো জানিস সিরিয়াস বিষয়ে আমার একটু বুদ্ধি কম। প্লিজ দোস্ত, একটা বুদ্ধি দে আমার, খুব কান্না পাচ্ছে। কান্না কেন পাচ্ছে? আমি রুদ্র ভাইয়াকে পছন্দ করি, এই জন্য কান্না কেন পাবে? এটা তো সুখবর। তুই আমাকে গুলিয়ে দিচ্ছিস নয়ন। আমি বলছি আমি ওনাকে পছন্দ করি, কিন্তু কাল আমার আমান ভাইয়ের সঙ্গে বিয়ে, এটাই কান্নার কারণ। আরে ইয়ার, পছন্দই তো করিস, ব্যাপার না। কাল যখন আমান ভাইকে বিয়ে করে তার সঙ্গে বাসর করবি, ওসব পছন্দ টছন্দ হাওয়া হয়ে যাবে। ছি, আমি আমান ভাইয়ের বাসরে যাব না। ও মা গো, কার বাসরে যাবে? রুদ্র ভাইয়ের? থতমত কণ্ঠে হৈমে জবাব দিল, তুই তো জানিস উনি আমার জোর করে কয়েকবার চুমু খেয়েছে। একজনের চুমু খেয়ে আরেকজনের বউ হব, বাসর করব, এটা ঠিক না। এই দেহে 2 পুরুষের স্পর্শ নিতে আমি পারবো না। কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলল হৈমি। নয়ন মুচকি এসে হৈমিকে কাছে টেনে জড়িয়ে ধরলো, মাথায় হাত বুলিয়ে বলো, আহারে সোনা গো আমার, বড়ই কষ্ট তোমার। তোমার এই কষ্ট কি করে যে কমাই? হৈমি ঝরঝর করে কাঁদতে লাগলো। কয়েক পলক অতিবাহিত হতেই সাহসে আটকে উঠলো। বলল, এই এই কান্না থামা, আন্টি বললো তুই নাকি ব্লাউজ কিনিসনি। চল চল মার্কেটে যাই, ব্লাউজ কিনে ফিটিং করে তারপর ফিরবো।
আমি যাব না। যাবি না মানে যেতেই হবে। জোরপূর্বক হৈমিকে নিয়ে বের হলো নয়ন, কিন্তু মার্কেটের পথে না গিয়ে রিক্সা চললো অন্য পথে। হৈমি অন্যমনস্ক হয়ে বসে থাকা বিষয়টা খেয়াল করলো না। শীত মৌসুমে আকস্মিক মেঘেরা গর্জন তুলল। মিনিট কয়েকের ব্যবধানে শুরু হলো ধুম বৃষ্টি। তখনই চমকে উঠল হৈমি। চারপাশে তাকিয়ে নয়নের দিকে ভীত চোখে তাকালো। বলল, আমরা কোথায় যাচ্ছি? এটা তো কলেজের পথ। নয়ন সাবলীল ভাবে বলল, কিন্তু আমরা কলেজে যাচ্ছি না, আমরা যাচ্ছি রুদ্রবেয়ার ক্লাবে। ক্লাব? রুদ্রবেয়ায় কি বলছিস? বাকি পথ অসংখ্য প্রশ্নে নয়নের কান ধরিয়ে ফেলল হৈমি। রিক্সা থামলো রুদ্রদের ক্লাবের সামনে। হৈমি দেখল পরিচিত দুটো মুখ, একটি সাদমান আর একটি ঝিনুকের। মুখের ভিতরটা তার ধড়াস করে উঠল। চোখ দুটো বড় বড় করে তাকালো সে। নয়ন বলল, আরে নাম, ভিজে যাচ্ছি তো। হুঁশ ফিরল হৈমির। তড়াক করে নেমে ক্লাবের সামনে জায়গাটায় দাঁড়ালো। নয়ন ভাড়া না দিয়ে হৈমির পাশে এসে দাঁড়ালো। হৈমি তাকে ভাড়ার কথা বলতে উদ্যত হতেই খেয়াল করলো ঝিনুক ভাড়া দিচ্ছে। এ দৃশ্য দেখে দাঁতে দাঁত চেপে সে নয়নকে বলল, আমাদের ভাড়া উনি দিচ্ছে কেন? আরে দিক না, সমস্যা কোথায়? আমাদেরই তো টাকা বেঁচে গেল। নয়নের কথা শেষ হতে সাদমান এসে নয়নের পাশে দাঁড়ালো। মৃদু হেসে নয়নকে বলো, থ্যাঙ্কস, ভেতরে এসো তোমরা। বিনিময়ে নয়ন একটু ভেঙচি দিয়ে বলো, থ্যাঙ্কস এর প্রয়োজন নেই। বলতে বলতে হৈমের হাতটা শক্ত করে ধরে ক্লাবের ভিতরে ঢুকে পড়ল সে। ভেতরে প্রবেশ করে আরেক ধাপ চমকালো হৈমি। সাথে হাত পা কাঁপতে শুরু করলো তার। অনেক বড়সড় খোলামেলা একটি রুম। একপাশে একটা টেবিল আর গুনে গুনে 12টা চেয়ার। এই চেয়ারগুলোর এক একটি সাদা পাঞ্জাবির টুপি পরা মৌলভী ধরনের একজন বসে আছে। টেবিলে রাখা কিছু কাগজপত্র ঘাটাঘাটি করছেন তিনি। তার পাশে সুঠাম বলিষ্ঠ দেহে রুদ্র বুক ফুলিয়ে মাথা উঁচু করে বেশ আইসি ভঙ্গিতে বসে আছে। দৃষ্টিজোড়া মৌলবীর কাগজপত্র দিকে নিবদ্ধ, সম্পূর্ণ মনোযোগ সেখানেই। হৈমিদের আগমনে বিন্দুমাত্র প্রতিক্রিয়া দেখালো না সে, যেন সে আর মৌলবী ব্যতীত কেউ নয় রুমে। অথচ জ্যান্ত 4জন মানুষ দাঁড়িয়ে আছে। রুদ্র দিকে তাকিয়ে বার কয়েক ঢোক গিলল হৈমি। নয়নের হাত শক্ত করে চেপে ধরল, কাপা গলায় শুধালো, অয়ন, তুই আমাকে এখানে নিয়ে এলি কেন? আমার ভয় করছে রে, আয় চলে যাই। এই দেখ, বুক কাঁপছে, কান্নাও পাচ্ছে। ভয় পাস না, যা হচ্ছে যা হবে ভালোর জন্যই হবে। রুদ্র ভাইয়া তোকে খুব ভালোবাসে রে। এর ভিতর 3বার ধরাস ধরাস করে উঠল হৈমির। নয়ন মাথা নাড়িয়ে মৃদু স্বরে বলো, হ্যাঁ রে, আজ সকালে সাদমান ভাই আমাকে সবটা জানিয়েছে। উনি তোকে পাওয়ার জন্য নিজেকে পরিবর্তন করেছে। মাহির ভাইয়ের সামনে তোর যোগ্য পাত্র হয়ে দাঁড়ানোর জন্য নিজেদের রেডি বিজনেস যোগ না দিয়ে নিজেই নতুন করে বিজনেস শুরু করেছে। বখাটে জীবন অবসাদ ঘটিয়ে স্বাভাবিক জীবনে কাটাতে শুরু করেছে। প্রত্যাশা একটাই, তোর পরিবার যেন ভরসার সঙ্গে তার হাতে তোকে তুলে দেয়। হৈমি, কোনো মানুষ ভালো হতে চাইলে তাকে সুযোগ দিতে হয়। রুদ্রবিহারের অতীতটা খুবই নির্মর্ম। যার রেস ধরে আজকে সে এমন। তবু তোকে পাওয়ার লোভে অনেকটা রিকভার করেছেন। ওনার সমস্যা, উনি সেটা প্রকাশ করতে পারছে না, বুঝিয়ে তোকে বলতে পারছে না, কাউকে বলতে পারছে না। হঠাৎ করে তোর বিয়ে শুনে উনি অদ্ভুত আচরণ করছে। সিদ্ধান্ত নিয়েছিল তোকে তুলে আনবে। রাফিদ ভাই আর সাদমান ভাই সুষুনা ভাবির কথা ভেবে তাকে বুঝিয়ে শান্ত করে আমার সঙ্গে যোগাযোগ করেছে। তারা চায় কিছু হলে মিউচুয়াল ভাবে হোক। আমি প্রথমে রাজি হইনি, কারণ তোর অনুভূতি সম্পর্কে জানতাম না। অবশ্য রুদ্র ভাই অনেক কনফিডেন্সলি বলেছে তুই আমার নয়, তাকেই চাস। আমি যা শিওর হতে তোর বাড়ি গেছি। যখন শিওর হলাম, তখনই তাদের সাহায্য করতে মন থেকে রাজি হয়েছি, আর তোকে নিয়ে এখানে এসেছি। এই হমি, রুদ্র ভাই সবার থেকে আলাদা, তা তুই জানিস। তার মতো তার ভালোবাসার ধরনটাও আলাদা, এটাও তো জানিস না? উনি তোকে খুব ভালোবাসে, নয়তো এত অল্প সময়ে তোর প্রতি আসা অনুভূতিকে গুরুত্ব দিয়ে লাইফের কঠিন সিদ্ধান্তগুলো সহজ করে নিত না। আর তুই, শালি, তুইও নাকি ভালোবাসিস। শোন, ভালোবাসা হতে বেশি সময় লাগে না, ভালোবাসা বোঝাতেও বেশি কিছু লাগে না। সব বুঝে শুনে আমি তোকে এভাবে নিয়ে এলাম। তুই যদি আমান ভাইকে বিয়ে করতে রাজি থাকতি, ওভাবে কান্নাকাটি না করতি আর মুখে না বলতি রুদ্র ভাইকে পছন্দ করার কথা, তাহলে আমি ওনাদের হেল্প করতাম না। বিশ্বাস কর। রিকোয়েস্টেড বোন, যা হচ্ছে ভালোই ভালোই হতে দে। বিয়ে কিন্তু সারা জীবনের ব্যাপার, এটা ঘাড়ে চাপিয়ে দেওয়া বিষয় নয়।
নয়নের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনল হৈমি। বুঝলো, তবুও ক্রমেই তার ভয় বাড়তে লাগলো, বুক কাঁপতে লাগলো। এদিকে সমস্ত কিছু রেডি করে বিয়ে পড়ানো আরম্ভ করতে চাইলো। নয়ন হৈমিকে টেনে নিয়ে বসে দিল রুদ্রের পাশে। ভয়ে গা শিউরে উঠল হৈমির। কাঁপাকাঁপির মাত্রা বেড়ে গিয়ে ঢোক বন্ধ করে একদমে বলল, আমি বিয়ে করব না। আম্মু ভাইয়া খুব কষ্ট পাবে। পাশ থেকে ঝিনুক করুণ কণ্ঠে বলল, বিয়েটা না করলে রুদ্র ভাই খুব কষ্ট পাবে ভাবি। নয়ন বলল, মনে রাখিস হৈমি, এই বিয়েটা না করলে কাল তোকে আমানের নামে কবুল পড়তে হবে, আমানের বাসরে যেতে হবে। দাড়িভর্তি চোয়াল শক্ত হয়ে উঠল রুদ্রর। দৃষ্টিজোড়া টেবিলে রাখা কাগজপত্র দিকে স্থির রেখে সাদমানকে উদ্দেশ্য করে বলল, তোরা সবাই বাইরে যা। কাজীকে উদ্দেশ্য করে বলল, চাচা আপনি আমাকে 10 মিনিট সময় দিন। রুদ্রের আদেশ অনুসারে সবাই বেরিয়ে গেল। একাকী এ ঘরে রুদ্রের সঙ্গে থাকতে হৈমের আত্মা সায় দিল না। এই মানুষটাকে ভীষণ ভয় লাগে তার। যে সে ভয় না, বুক ধড়ফড় করা, গলা শুকিয়ে যাওয়া ভয়। গলায় জড়ানো টা ভালোভাবে গায়ে চেপে উঠে দাঁড়ালো হৈমি। তার ভাবগতি বুঝে চোখ গরম করে কঠিন এক ধমক দিল রুদ্র। ধমক খেয়ে আপনা আপনি দাঁড়ানো মানুষটা বসে পড়ল। পরিবেশ হয়ে উঠল থমথমে। বাইরে বৃষ্টির বেগ বাড়ছে। অসময়ে এই বৃষ্টি হিমশীতল বাতাসে শরীরে লোমকূপ দাঁড়িয়ে পড়েছে। হৈমির শুভ্র মুখটা লালচে আবার পরিপূর্ণ হয়ে আছে। সে মুখের দিকে নির্বিক নিয়েশ তাকিয়ে রইল রুদ্র। একবার রুদ্র গাঢ় চাহনি দেখে মাথা নত করে ফেলল হৈমি। রুদ্র বেশি সময় নষ্ট করলো না। পকেট থেকে ফোন বের করে একজন সুন্দরী মেয়ের ছবি বের করলো। তারপর হৈমির দিকে ফোনটা এগিয়ে দিয়ে, এটার নাম রিমঝিম, বেশ সুন্দরী, তোদের মতোই ফর্সা, উচ্চতা 5 ফুট 5, বডি ফিটনেস দেখো, এর ধারে কাছে তুমি নেই, আমার সঙ্গে একদম পারফেক্ট ম্যাচ করবে। গত মাসে প্রপোজ পেয়েছি, অ্যাকসেপ্ট করিনি, এবার বোধহয় অ্যাকসেপ্ট করা উচিত। তোমাকে এমনিতেই আমার সাথে মানায় না, তার উপর বিয়েতে রাজি হচ্ছে না। বিয়ে তো আর জোর করে করার মতো জিনিস না। তাহলে এক কাজ করি, এই মেয়েকে ফোন করে এখানে নিয়ে আসি। বিয়ে যখন করতেই হবে একেই করি। তারপর আমরা দুজন মিলে কাল তোমার বিয়ের দাওয়াত খেতে যাব। অপমানে কাঁদো কাঁদো মুখ করে তাকালো হৈমি। হিংসায় জ্বলে গেল বুকের ভিতরটা। মেয়েটা সত্যি সুন্দরী, তাই বলে তাকে এভাবে অপমান করতে হবে? কষ্টে বুক ভারী হলো, দুঃখে মরে যেতে মন চাইলো। তার অবস্থা টের পেয়ে রুদ্র দাঁতে দাঁত চেপে বলল, কাঁদবি না, হয় বিয়েতে রাজি হবি, নয়তো চোখের সামনে আমার বিয়ে দেখবি। চোখ বেয়ে দুফোঁটা অশ্রুপাত ঘটলো। তা দেখে খেপে গেল সে। তড়াক করে ওর গাল দুটো শক্ত করে চেপে ধরলো। চিবিয়ে চিবিয়ে বলল, আমাকে বিয়ে করবি? ব্যথা চোখ বন্ধ করে ফেললো হৈমি। মাথা নাড়িয়ে না বোঝালো সে আমাকে বিয়ে করবে না। রুদ্র কিঞ্চিৎ সম্বিত পেল। লম্বা নিঃশ্বাস ছেড়ে বলল, তাহলে এই বিয়েতে রাজি হয়ে যা। গাল চেপে ধরায় হৈমির ঠোঁট জোড়া গোল হয়েছিল। সেভাবে সে বলল, আপনার সঙ্গে তো আমাকে মানায় না। গাল জোড়া ছেড়ে ফোন পকেটে ঢুকিয়ে চেয়ার সহ হৈমির দিকে এগিয়ে বসলো সে। মাথা নিচু করে গাঢ় চোখে তাকালো হৈমির লাল টুকটুকে মুখশ্রীতে। বলল, আমি বুঝে নিব। আম্মু ভাইয়াকে কি জবাব দিব? জবাব আমি দিব, ওরা কষ্ট পাবে। সময়ের জন্য, পরে সব ঠিক হয়ে যাবে। আপনি আমাকে ভালোবাসেন? এই প্রশ্নে থমকে গেল রুদ্র। উত্তর হ্যাঁ হলেও বলতে নারাজ সে। তাই চোখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। গম্ভীর স্বরে বলল, না। অভিমানে সিক্ত হয়ে হৈমি বলল, তাহলে বিয়ে করবেন কেন? ভালো না বাসলে আমি বিয়ে করব না। বিরক্ত স্বরে বলল, 100 বার করবে। বলে সাদমানকে হাঁক ছেড়ে ডাকলো। সঙ্গে সঙ্গেই হাজির। বিয়ের কার্যক্রম সম্পন্ন হলো খুব দ্রুতই। এরপর দুজনকে দিয়ে 3 কবুলও পড়ানো হলো। 3 বার কবুল পড়ার সময় হৈমি তেমন কিছু অনুভব করেনি। মেয়েরা নাকি এই সময়টা অনেক সময় নিয়ে কবুল বলে, কিন্তু হৈমি সময়ও নেয়নি। কিন্তু কবুল পড়ার পর হঠাৎ করে বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়েছে সে। কারণ তার মনে বারবার প্রশ্ন জাগছে, সে কোনো ভুল করে ফেললো না তো? অসংখ্য প্রশ্ন মাঝে আমি উকি দিতেই ভয় বাড়তে লাগলো তার। ঝিনুক কাজেকে নিয়ে বেরিয়ে গেল। সাদমান নয়কে নিয়ে বাইরে গেল বউ বউকে একটু সময় দেওয়ার জন্য। হৈমির এই চিন্তান্বিত মুখটা দেখে রুদ্র ওঠে এলো। শটান ভাবে দাঁড়িয়ে 2 হাত পকেটে ঢুকালো। হৈমি এক পলক তাকালো তার দিকে। সাদা শার্ট, কালো প্যান্ট পরিয়ে তার লম্বা মানুষটাকে আপাতমস্তক দেখলো সে। মাথা ভর্তি চুলগুলো ছোট্ট ঝুঁটি বাঁধা। এক পাশ থেকে দাড়ি ভর্তি শক্ত চোয়াল দেখে দীর্ঘশ্বাস ছাড়ল সে। চোখ ফিরিয়ে ভাবতে লাগলো অনেক কিছুই।
বেশি এলো রুদ্র ভরার সুর। একবারই চিন্তা করতে হবে না, রিল্যাক্স থাকো। বোকার মতো প্রশ্ন করলো হৈমি। এখন আমি কি করব? আর ফিরে পূর্ণ দৃষ্টিতে তাকালো রুদ্র। পার্পল কালারের সেলোয়ার কামিজ পরিয়ে তাই কিশোরীর অবশ মুখটা দেখে প্রাণ খুলে হাসতে ইচ্ছে করলো, কিন্তু স্বভাবের বিরুদ্ধে গিয়ে হাসতে পারলো না। রাজবাড়ির স্বরে আদেশে করলো, সামনে এসো। তোমার তো খেয়ে সে বলল, কেন? বলেছি তাই। ঢোক গিলে উঠে দাঁড়ালো হৈমি, দৃঢ় পায়ে জড়তার সঙ্গে সামনে এলো রুদ্রর। রুদ্র সপ্তপর্ণে হাত বাড়িয়ে তার গলায় জড়িয়ে থাকা ওড়নাটা খুলে নিল। আটকে উঠে পিছিয়ে গেল হৈমি। রুদ্র বিরক্ত হয়ে এগিয়ে ওড়না দিয়ে মাথায় ঘোমটা তুলে দিল। বলল, এবার কিছুটা মানাচ্ছে। চোখ তুলে তাকালো হৈমি। রুদ্র বলল, এবার মিসেস রুদ্র লাগছে। অদ্ভুত এক লজ্জায় সারা অঙ্গ শিহরিত হয়ে উঠল তার। সে লজ্জা শিহরণকে আরো একটু গাঢ় করতে মাথা নিচু করে কয়েকটি ওষ্ঠ দ্বারা গভীর স্পর্শ এঁকে দিল। মৃদুস্বরে বলল, সম্পর্কে বদলে গেল। পেয়ে গেলাম পূর্ণ অধিকার। হাউ আর মাইন, অনলি মাইন। রুদ্র সিদ্ধান্ত নিল, এবার হৈমিকে নিয়ে শাশুড়ি বোনজামের মুখোমুখি হবে। কিন্তু শঙ্কিত হৈমি লাগামহীন অশ্রু বিসর্জন দিচ্ছে। অতিরিক্ত ভয়ে মূর্ছা যাওয়ার উপক্রম। নয়ন তাকে থামাতে পারছে না, সাদমান চিন্তিত। ঝিনুক তাকিয়েছে রুদ্রর গম্ভীর মুখটাতে, বোঝার চেষ্টা করছে তাদের বসে মনোভাব। রুদ্র তাকিয়ে তাকে কতক্ষণ হৈমির কান্না দেখলো, এরপর বিরক্ত হয়ে দীর্ঘশ্বাস ছাড়লো সে। বিড়বিড় করে বকা দিল হৈমিকে, ইডিয়েট। কাল হৈমির কর্ণগোচর হতে এমন দিন ও দৃষ্টিচিত্তে বলো, কেঁদে লাভ নেই, যা ঘটার ঘটে গেছে। সাহসে কান্না থেমে গেল হৈমির। নাক টেনে রুদ্র রাজবাড়ি মুখটার দিকে তাকিয়ে মিনমিনে স্বরে বলল, আপনার ভয় লাগছে না? উত্তর দিল না রুদ্র। নিঃশব্দে উঠে দাঁড়িয়ে বলল, চলো। আঁতকে উঠে হৈমি বলল, কোথায়? আমার শাশুড়ি বাড়িতে। সুসংবাদটা দিতে হবে না? আতঙ্কিত স্বরে হৈমি বলল, আমি যাব না। বেশ, তাহলে তোমার শ্বশুর বাড়ি চলো। দুহাত পকেটে গুজে দীর্ঘাকৃতির দেহটা টান টান করে দাঁড়িয়ে কথাটা বলল রুদ্র। বিচলিত হয়ে উঠে দাঁড়ালো হৈমি, বলল, আমি কোথাও যাব না। এবার রুদ্র মেজাজ খারাপ হলো। মৃদু ধমক দিয়ে বলল, ফাজলামি না করে যা বলি শোনো, চলো। তোমার মা ভাইকে বুঝিয়ে ব্যাপারটা ক্লিয়ার করে আসে, নয়তো কালকে গন্ডগোল বাঁধবে। হৈমি স্থির চোখে তাকিয়ে রুদ্র কথাগুলো বলে যাওয়ার জন্য উদ্যত হলো। অবশ্য আকস্মিক হৈমিক বলে উঠল, না না, আপনি যাবেন না। ভুরু কুঁচকে তাকালো রুদ্র। হৈমি কিঞ্চিৎ কাঁপা স্বরে বলল, আমি যাব, প্লিজ আপনি যাবেন না। আমি গিয়ে ভাইয়াকে বুঝিয়ে বলবো সবটা। ভাইয়া আম্মুকে বলবে। তুমি বুঝাবে? বিশ্বাস হলো না রুদ্রর। ভরসা করতেও পারলো না, তাই ভুরু কুঁচকে জিজ্ঞেস করলো, বোঝাতে পারবে? বলতে পারবে তাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করতে পারবে না? তোমার বিয়ে হয়ে গেছে আমার সঙ্গে। ঘন ঘন মাথা উপর নিচ করলো হৈমি। রুদ্র তীক্ষ্ণ চোখে তাকিয়ে ঝিনুককে বলল, ঝিনুক, রিক্সা ডেকে আন। ক্লাব থেকে বেরিয়ে হৈমি আর নয়ন গেট গেল টেইলার্সে। তারা রিক্সায় ওঠার পর রুদ্র গাড়ি স্টার্ট দিল। হৈমিকে কাজ সেরে সবার পর বাড়ির পথে রিক্সা ঘোরাতে নয়ন খেয়াল করলো তাদের পেছনে রুদ্রর গাড়ি। হৈমিদের বাড়ির গাড়ি থেকে বেশ দূরেই গাড়ি থামালো রুদ্র। দূর থেকে দেখলো হৈমি নয়ন দুজনকেই নেমে বাড়ির ভিতরে ঢুকলো। এই দৃশ্য দেখে স্বস্তির মনে সে ফিরে গেল। হৈমিকে পৌঁছে দিয়ে নয়নও ফিরে গেল। ঘরে বয় প্রচন্ড ছটপট করছিল হৈমি। সাহস দেখে খুব তো বলল মা ভাইকে বোঝাবে, বলবে, কিন্তু এখন যে সাহস করে উঠতে পারছে না। অদ্ভুত এক শক্তি বলে তার সমস্ত সত্তা নির্জীব হয়ে আছে। কি হবে এবার? কি করে বলবে সবটা সবাইকে? হঠাৎ করে কি সব ঘটে গেল তার সঙ্গে? এবার কোন দিকে মন নিবে জীবন? রাতে খাবারের সময় হামিদা খেয়াল করলো মেয়েটা কেমন নির্জীব হয়ে আছে। ধারণা করে নিল আগামীকাল বিয়ে, তাই এমন নির্জীব স্বভাবের। খাওয়ার ফাঁকে মাহির আর হামিদার মধ্যে বিয়ে নিয়ে গুরুত্বপূর্ণ কথাবার্তা চলল। হৈমিকে কিছু বলা হলো, সে শুধু হু হা করে মাথা নাড়িয়ে উত্তর দিল। অতিরিক্ত চুপচাপ ভাব দেখে রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে মাহির একবার তার ঘরে এলো। সস্নেহে বোনের মাথায় হাত থেকে বোঝানো অনেক কিছুই। প্রথমে আমি মনে মনে তীব্র সাহস জুগিয়েছিল রুদ্র আর তার বিয়ের ব্যাপারটা বলতে, কিন্তু পরবর্তীতে মাহের আদর স্নেহ তার সমস্ত সাহস পালিয়ে গেল। বুকের ভিতর হু হু করে উঠল। এ কি করে ফেললো সে? তার মা ভাইকে জানলে যে ভীষণ কষ্ট পাবে।
আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা অতিরিক্ত চিন্তার ফলে রাতে ঘুমাতে পারে না। এই চিন্তা নামক ভাইরাসে আক্রান্ত হয়ে কত মানুষ নির্ঘুম রাত কাটায় হিসেব নেই। আবার এমন কিছু মানুষ আছে যাদের করতে করতে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল সে। রাত 10:30টায় ঘুমানো মেয়েটা ঘুম ভাঙলো একদম সকালে 8টায়, যখন তার মা আর ভাবি মিলে তার না হওয়া বরপক্ষদের জন্য রান্নার তোড়জোড় শুরু করেছে। তিশার চাচাদের পক্ষ থেকে বর সহ লোক আসবে মোট 6 জন। 6 জনের রান্না দুজনে মিলে শুরু করলো। মাহির বাকি থাকা টুকটাক বাজার করতে গেছে। হর্মি ঘুম থেকে উঠে ব্রাশ করে জড়বস্তুর মতো বসে রইল বিছানায়। গতকাল যে ভয়াবহ ঘটনাটি সে ঘটিয়েছে তা মনে পড়তে ক্ষণে ক্ষণে সর্বাঙ্গ শিউরে উঠতে থাকলো। চিন্তা করলো আর সময় নষ্টও নয়, এবার সবাইকে সবটা বলতে হবে। তীব্র সাহস সঞ্চয় করে রুম ছেড়ে বেরিয়ে ভাইকে খুঁজলো। সূচনা জানালো সে নেই, বাজারে গেছে। ঠুস করে সাহস ফুরাতে শুরু করলো তার। কিন্তু না, এবার সাহস ফুরানোর আগেই সবাইকে সবটা জানানো উচিত, বলতে হবে। ভাই নিয়ে কি হয়েছে, মা আছে, ভাবি আছে। প্রচন্ড দ্বিধায় পড়ে রান্নাঘরে ঢুকলো সে। খাবারের গন্ধে পেটের ক্ষুধা ভাব সৃষ্টি হলো। হামিদা মেয়ের শুকনো মুখ দেখে জিজ্ঞেস করলো, খিদে পেয়েছে? ভাত দিচ্ছি, খেয়ে নয়নকে ফোন দে। পার্লারে তো যাবি না, ও এসে সাজিয়ে দিবে নে। তোমার সাথে আমার কথা আছে, একটু এদিকে এসো। এক নিঃশ্বাসে বলে ফেলল হর্মি। হামিদার সূক্ষ্ম নজরে মেয়ের মুখের দিকে তাকিয়ে আসলে হাত মুছতে মুছতে এগিয়ে এলেন। দীর্ঘভাবে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? মায়ের সূক্ষ্ম দৃষ্টি দীর্ঘ কণ্ঠস্বর শুনে গলা শুকিয়ে গেল। বার কয়েক ঢোক গিলল, তার খেই হারিয়ে ফেলল। বলল, খিদে পেয়েছে। হামিদ আচমকা হেসে ফেলল। বল, আমি তো তাই বললাম, তুই পারিস, ও আর বড় হলি না। তবে যে একটু জ্ঞান বুদ্ধি দেবে, আজকে পর একটাই চাওয়া, আমাদের সাথে থেকে থেকে তোরও যেন ওর মতো জ্ঞান হয়, বুদ্ধি বাড়ে। হৈমিকে বইয়ের সাথে সাজিয়ে সূচনা নিজের ঘরে এলো। দেখলো উন্মুক্ত বক্ষে গলার তোয়ালে ঝুলিয়ে ব্যালকনি থেকে ঘরে প্রবেশ করলো মাহের। সূচনাকে দিকে জিজ্ঞেস করলো, হৈমিকে রেডি করিয়েছো? মৃদু এসে সূচনা এগিয়ে এলো বিছানায়, বসে লম্বা লম্বা শ্বাস ছেড়ে বলল, হ্যাঁ, খুবই সিম্পল শ্বাস, কিন্তু দেখতে ভীষণ গর্জিয়াস লাগছে। ননদ আমার মাশাআল্লাহ। থমথমে মুখে সূচনার পাশে বসলো মাহের। বলল, খুব আদরের ও আমার। এত অল্প বয়সে আদরটাকে বিয়ে দিতে হবে ভাবতে পারিনি। মায়ের কণ্ঠ ভারী লাগলো খুব। সাহসের সূচনা তার হাত চেপে ধরলো, ভরসার সাথে বলল, চিন্তা করবেন না, হমি খুব ভালো হবে, দেখবেন। চোখ দুটো ভার হয়ে এলো মাহিরের। মাথা নিচু করে বলল, বোনটা অনেক সহজ সরল সূচনা, কিন্তু এই জন্যই বেশি হচ্ছে। শব্দপূর্ণ মাহিরের কাঁধে মাথা রাখলো সূচনা। বলল, যারা ভালো তাদের সঙ্গে সবসময় ভালোটাই হয় মাহের, আপনি চিন্তা করবেন না। গাড় ভিড়ে তাকালো মাহের। ঈশ্বর শেষে বলল, মুখটা ক্লান্ত লাগছে আপনার, অনেক বেশি খাটুনি হলো তাই না? অকপটে জবাব সূচনার, কই না তো, ঠিকই আছে। বাড়িতে একটু আয়োজন হচ্ছে, এইটুকু খাটুনি কোনো ব্যাপার না। আচ্ছা, গোসল সেরে নেই, বেশি সময়ও নেই আর। আপনি যাবেন তো, আমি পরে যাই। গলায় ঝুলিয়ে রাখা তোয়ালের দিকে তাকিয়ে বলল সূচনা। মায়ের থ মেরে বসে থেকে আচমকায় প্রস্তাব রাখলো, চলুন একসঙ্গে যাই। লজ্জায় কুকড়ে গিয়ে তড়া করে উঠে দাঁড়ালো সূচনা। আমতা আমতা করে বলল, আপনি যান, আরও আমার অনেক কিছু কাজ আছে, আমি কাজ সেরে আসি। রুমে ছাদে তড়িৎ বেগে দুপা বাড়ালো সে। চট করে উঠে খপ করে সূচনার হাত টেনে ধরলো মাহের। বলল, একটা ধৈর্যশীল পার্টনার পেয়েছেন, বলে বেশ আয়েশ করে পালাই পালাই করতে পারছেন। একটিবার ধরা দিলে দেখুন এই পালাই পালাইয়ের রিভেন্স কীভাবে নেই। হাত ছাড়িয়ে পালিয়ে গেল সূচনা। চাপা সরে বলে গেল, এই জন্যই ধরা দিচ্ছে না। বিস্মিত হয়ে দরজার পানে তাকিয়ে রইল মাহের। ক্ষণকাল অতিবাহিত হওয়ার পর মাথা চুলকে ঠোঁট কামড়ে আনমনি হেসে ফেলল। বিড়বিড় করে বলল, তো ম্যাডাম, এই ব্যাপার, আচ্ছা, বিষয়টা হৃদয়ে গোপন রেখে দিলাম। হঠাৎ করে বাড়িতে রুদ্রের আগমন। আতঙ্কিত হয়ে পড়ল হামিদা মাহের দুজনই। রুদ্র খুবই সাবলীল ভঙ্গিতে এসে বসার ঘরে বসলো। মায়েরকে জিজ্ঞেস করলো, সূচনা কোথায়? মায়ের এগিয়ে এসে জানালো সূচনা গোসলে গেছে। রুদ্রের এবার প্রশ্ন করলো, আমার বউ কোথায়, ফোন বন্ধ কেন ওর? নিমিষে পুরো বাড়িতে বজ্রপাত ঘটল। রুদ্র খুবই স্বাভাবিক, শান্ত হয়ে পায়ের উপর পা তুলে বসে আছে। অশান্ত হলো মাহের। মায়ের হতভম্ব মুখের দিকে তাকিয়ে সে বলল, রুদ্র, সিনক্রেট করবেন না। সাহসা উঠে দাঁড়ালো রুদ্র, হাঁক ছেড়ে ডাকলো, কি হৈমি, হৈমি।
ভেতরে ঘরে বসে থাকা হৈমির এই হাঁক ডাক শুনে অন্তরাত্মা কেঁপে উঠল। তড়া করে দাঁড়িয়ে থরথর করে কাঁপতে শুরু করলো সে। নয়নকে বলল, নয়ন, আমার মাথা ঘুরাচ্ছে, প্লিজ তুই আমাকে ধর। মাহের আজ প্রচণ্ড রেগে গেল। কোনো সময় তাদের মেহমানরা এসে পড়বে, যেই করে হোক তার পূর্বে রুদ্রকে বিদায় করতেই হবে, নয়তো সবটা মেনে নিয়ে আত্মীয় হিসাবে পাশে থাকতে হবে। সব ভেবেচিন্তে মাহেরের উচ্চস্বরে সূচনাকে ডাকলো। এই প্রথম মাহেরের এমন ডাকে বিচলিত হয়ে ছুটে এলো সূচনা। এসেই রুদ্রকে দেখে চিত্ত চমকে উঠল। মায়ের প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে বলল, প্লিজ আপনার ভাইকে বোঝান। শক্ত হয়ে গেল। শক্ত চোখে মাহেরের দিকে তাকিয়ে বলল, বউ নিতে এসেছি, কারো বোঝাবুঝি শুনতে আসেনি। ভাইয়া, এসব কি বলছো? বিস্মিত মুখের দিকে তাকিয়ে রুদ্র বলল, গতকাল আমাদের বিয়ে হয়েছে সূচনা। যেখানে আমি মরে গেলেও কেউ ওর দ্বিতীয় বিয়ে দিতে পারবে না, সেখানে বেঁচে থাকা অবস্থায় তোরা দ্বিতীয় বিয়ে দিচ্ছিস? মাহের নিজের ক্রোধটুকু নিয়ন্ত্রণে এনে শান্ত গলায় রুদ্রকে বোঝাতে লাগলো। কিন্তু রুদ্র নিজের কথায় অটল। রুদ্র ভাগবতী বুঝে সূচনা মাহেরকে বলল, দেখুন ভাইয়া, যেমনি হোক সে মিথ্যে বলার মানুষ না। আপনি প্লিজ হৈমির কথাটা একবার শুনুন। কাল থেকে হৈমিকে খেয়াল করছি, আমার মন বলছে ভাইয়ার কথাটা সত্যি। সূচনার কথা শুনে হামিদা ছুটে গেল মেয়ের ঘরে। এক প্রকার হামলে পড়ল মেয়ের উপর। চিৎকার চেঁচামেচি করে একের পর এক জিজ্ঞেস করতে লাগলো। ভয়ে ঘাবড়ে গিয়ে হৈমি গতকালের বিয়ে অস্বীকার করে দিল। দরজা বাইরে হৈমির কথা শুনে স্বস্তি পেল মাহের। ফিরে গিয়ে রুদ্রকে কঠিন স্বরে হৈমির অস্বীকারের কথা জানালো। বলল, এবার প্লিজ আর ঝামেলা করবেন না, আমাদের আত্মীয়তার সম্পর্কটা নষ্ট করবেন না। নিজের বোনের কথা ভাবুন। আপনার বাড়াবাড়ি যদি না থামে তাহলে আমাকে আমার ভদ্রতা ভুলে যেতে হবে। আপনার সঙ্গে পুরোপুরি সম্পর্ক ত্যাগ করতে বাধ্য হব। রাখবেন, আমার সঙ্গে আজ সূচনাও জড়িয়ে। স্ত্রী হিসাবে সে নিশ্চয়ই আমার কথা অবাধ্য হবে না। মেজাজ বিগড়ে গেল রুদ্রর। দাঁতের দাঁত চেপে মারকে কিছু বলতে উদ্যত হতেই সূচনার চোখের পানি দেখে দমে গেল। কাউকে তোয়াক্কা না করে বড় বড় পা ফেলে ছুটে গেল হৈমির রুমে। রুদ্রকে ঝড়ের গতিতে রুমে প্রবেশ করতে দেখেই হৈমির শ্বাস বন্ধ করে এলো। রুদ্র সরাসরি সামনে গিয়ে রক্তিম চোখে তাকিয়ে ক্রোধের চোয়াল শক্ত করে চিবিয়ে চিবিয়ে বলল, তোমার সঙ্গে বোঝাপড়া আমি পরে করব। বিয়ে যখন করেছি, বউ যখন হয়েছ, প্রাইভেটলি অবশ্য বোঝাপড়া হবে। এই অজ্ঞতার চরম মূল্য দিতে হবে তোমায়। সো বি প্রিপেয়ার্ড সুইটহার্ট। এবার তোমার মিথ্যেবাদিতার প্রমাণ দেই, কেমন? দরজার বাইরে এসে উপস্থিত মায়ের সূচনা হামিদা দেখে ফোন করলো ঝিনুককে। মিনিট দেড়েক পর ফাইল ভর্তি কাগজপত্র নিয়ে ঝিনুক এলো। রুদ্র এবার বেশ ইস্যু গলায় বলল, ঝিনুক, রেজিস্টারি পেপারগুলো দে তো। ঝিনুক একে একে দেখালো মায়েরকে। সবটা দেখে দাঁড়িয়ে থাকা মায়ের শরীর ছেড়ে বসে পড়ল। হামিনা মুখে আঁচল চেপে উচ্চস্বরে কেঁদে দিল। রুদ্র চুপ থাকলো না। কাগজপত্র দেখানো শেষে গতকালকে বিয়ের সম্পূর্ণ ভিডিও দেখালো মাহের সূচনাকে। পুরো বাড়ি স্তব্ধ। এই স্তব্ধটাকে কাটিয়ে মাহের পকেট থেকে ফোন বের করলো। আমাদের বাবার নাম্বারে কল করে বেরিয়ে গেল বাড়ি থেকে। এদিকে নিজের দুর্ভাগ্যকে মেনে নিয়ে সর্বসম্মুখে হামিদা হৈমির গালে কষিয়ে একটা থাপ্পড় দিল। ডুকরে উঠল হৈমি। হামিদা করে কাঁপতে কাঁপতে বলল, অনেক বড় হয়ে গেছিস, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারিস। যা, তোর স্বামী এসেছে তোকে নিতে, চলে যা। আচম্বিত হামিদার পা দুটো জড়িয়ে ধরল হৈমি। হেঁচকি তুলে কেঁদে বলল, আমাকে তুমি ক্ষমা করে দাও আম্মু, আমি যাব না, বিশ্বাস করো, আমি তোমাকে ছেড়ে যাব না। পা ঝাড়া দিয়ে হামিদা বলল, কে তোর মা? আমার তো কোনো মেয়ে নেই। আমার মেয়ে তো মরে গেছে। যাকে 9 মাস গর্ভে ধারণ করে জন্ম দিয়েছি, সে আজ থেকে আমার কাছে মৃত। কথাগুলো বলে হামিদা সূচনাকে উদ্দেশ্য করে বলল, বৌমা, যদি আমার ছেলের সংসার করার ইচ্ছে থাকে তোমার ভাইকে বলো তার বউকে নিয়ে এক্ষুনি বেরিয়ে যেতে। করুণ চোখে সূচনা রুদ্রের দিকে তাকালো। রুদ্র সূচনাকে বলল, ওকে নিয়ে আয়, আর তুইও আমার সঙ্গে যাবে। ভাইয়া প্লিজ, তুমি পাগলামি করো না, মা রেগে আছে, মাহের আসুক, তুমি শান্ত হও। মায়ের এসে তার মায়ের বক্তব্য শুনে সূচনাকে বলল, আপনি হৈমিকে নিয়ে আসুন। সূচনা অবাক হলো। সে অত্যন্ত মায়ের থেকে এই আচরণ আশা করেনি। তার অবাক দৃষ্টি দেখে মায়ের বলল, ভুল করেছি, শাস্তি পেতেই হবে, কারণ মাকে বোঝানোর সাধ্য আজ আমার নেই। কেউ নেই এ উত্তর দিতে পারেন যেদিন আপনি মা হবেন। আমার মাকে ভুল বোঝার আগে মনে রাখবেন, বাবার মৃত্যুর পর তার বেঁচে থাকার অবলম্বনই ছিল আমি আর বোন।
মাহেরের কথায় হৈমি নিয়ে এলো সূচনাকে। মাহের হৈমির মাথায় হাত রেখে বলল, বোন রে, ভালো থাকিস। আর কিছু পারল না মাহের। ঠোঁট কামড়ে কান আটকে ঘরে চলে গেল। হৈমি বিধ্বস্ত মুখে সূচনাকে বলল, আমি যাব না। সূচনা বলো, সব ঠিক হয়ে যাবে হৈমি, তুমি ভাইয়ের সঙ্গে যাও। হঠাৎ করে রুদ্র হৈমির হাত চেপে ধরল। সূচনাকে বলো, তুই মায়েরকে সামলাও, একে আমি দেখে নিব। বলে হিহি করে টানতে টানতে বেরিয়ে গেল রুদ্র। নয়ন হতভম্ব শূন্য হয়ে দাঁড়িয়ে রইল। নিজেকে ভীষণ অপরাধী অনুভব করল সে। আর 1 মিনিট এখানে নয়, এক্ষুনি চলে যেতে হবে। সূচনা যখন ঘরে এলো, দেখলো মাহের যেতে হাত পা ছড়িয়ে বসে আছে। স্বামীর এমন অবস্থা দেখে বুকের ভিতরে চিনচিনে করে উঠল তার। দৃঢ় পায়ে এগিয়ে এসে নিঃশব্দে পাশে বসলো। কাঁধে হাত রেখে ক্ষীণ স্বরে বলল, মাহের, আপনি শক্ত হন, শান্ত হন। আমি জানি ভাইয়া ভাইয়া উদ্যত স্বভাবের, কিন্তু অমানুষ নয়। তার মধ্যে ভালোবাসা আছে, মায়া আছে। হৈমির কোনো ক্ষতিকারক মেডিসিন সেবন করেনি যে এভাবে ভেঙে পড়বেন। প্লিজ মাহের, প্লিজ। কৌশম্বিক সূচনাকে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল মাহের। সূচনাও চমকে উঠে শক্ত করে জড়িয়ে ধরল। বারবার করে বলতে লাগলো, প্লিজ শান্ত হন, প্লিজ। হৈমিকে গাড়িতে বসিয়ে হঠাৎ আবার টেনে উঠালো রুদ্র। ভয় ভয় চোখে হৈমি তাকালো রুদ্র কঠিন মুখের দিকে। রুদ্র তার রক্তিম দৃষ্টিজোড়া তীক্ষ্ণ করে হৈমির ডান গালটা নিরীক্ষণ করলো। স্পষ্ট দেখতে পেল লালচে দাগগুলো, যা তার ক্রোধের মাত্রা দ্বিগুণ করে দিল। হৈমির বাহু চেপে রাখা হাতটা আরো শক্ত হলো। ব্যথায় অসহনীয় হয়ে উঠল হৈমি। রুদ্র ক্রোধী স্বরে বলল, কাল যদি ভুলটা না করতাম, আজ এটা দেখতে হতো না। বলি এক প্রকার ছুঁড়ে ফেলল। মেয়েটা ভয়ের তাড়নায় জড়সড় হয়ে বসে রইল। ডোর লক করার পূর্বে রুদ্র আবারও বলল, আশা করি এই থাপ্পড়টা জন্মের মতো এবারই স্বাদ মিটিয়ে দিয়েছে। রুদ্র কখনো মায়ের ভালোবাসা পায়নি। মাদের যে মসৃণ কোনো অনুভূতি তার মধ্যে কাজ করে না। তাই তো হামিদা দেওয়া থাপ্পড়টা সে অপমান, আঘাত হিসাবে ধরে নিল। অথচ হৈমি জানে কতটা তীব্র কষ্ট থেকে মা তার গায়ে হাত তুলেছে। বাড়ির পথে স্টার্ট করলো, বাড়ি যাওয়া হলো না। কারণ মাঝপথে দাদিন কল করে রুদ্রকে জানায় যে বাড়িতে তাদের মেয়ে দিয়েছে। সে বাড়ির সঙ্গে সম্পর্ক খারাপ করে সে বাড়ির মেয়েকে বিয়ে করা তার উচিত হয়নি। যে পর্যন্ত সূচনার শাশুড়ি হাসি মুখে এই বিয়ে মেনে না নেবেন, রুদ্রকে মেয়ে জামাই হিসাবে গ্রহণ না করবেন, সে পর্যন্ত যেন শেখ বাড়ি না ফেরে। যদি ফেরে, তৎক্ষণাৎ গৃহত্যাগী হবেন তিনি। তাই যেন ভালোই মাহের আর হামিদের কাছে ক্ষমা চেয়ে মাথা নত করে তাদের সন্তুষ্ট নিয়ে তাদের মেয়েকে শেখ বাড়ি নিয়ে আসে। দাদিনের ওসব কথায় ঘাড় তাড়া রুদ্র কান দিল না। ক্ষমা চাওয়া তো প্রশ্নই ওঠে না, কারণ সে ভুল কিছু করেনি। যদি ভুল কেউ করে থাকে, করেছে মাহের আর তার মা। গোপনে হৈমিকে বিয়ে ঠিক করে চরম অন্যায় করেছে তারা। তার শাস্তি সে তাদের দিয়ে দিয়েছে। টাঙ্গাইলের বাস স্ট্যান্ডে পনির আর ঝিনুক দাঁড়িয়েছিল। রুদ্র গাড়ি এসে তাদের সামনে থামলো। ড্রাইভিং সিট থেকে বেরিয়ে এলো সে। ঝিনুক গিয়ে বসলো ড্রাইভিং সিটে। পনির তার বাম পাশে বসলো। রুদ্র পেছনের ডোর খুলে বধূ সাজে কাঁচুমুচু হয়ে বসা হৈমির দিকে তাকালো। ধীরে সুস্থে গিয়ে বসলো তার পাশে। লাল সাদা সম্মিশ্রণে বেনারসি পরিহিতা হৈমিকে দেখে মেজাজ কিছুটা শান্ত হলো। বধূরূপের কারুণ মুখশ্রী আরও একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। ভরাট গলায় বলল, কি দুর্ভাগ্য আমার, একটা মিথ্যেবাদীর সঙ্গে সারা জীবন কাটাতে হবে। কথাটি বলে হঠাৎ চমকে উঠল সে। নিমিষে মেজাজ ক্ষিপ্ত হলো। রক্তিম চোখ দুটো গরম করে দাঁতের দাঁত চেপে বলল, মা ভাইকে বোঝাবে, কিন্তু বোঝায়নি। একজনকে বিয়ে করে একজনের বউ হয়ে আরেকজনের বউ সেজেছে। কার জন্য সেজেছে? আমাদের বিয়ে কাল হয়েছে, রাইট? তাহলে আশ্বাস কেন? হোয়াই? নেভার। এটা মেনে নেওয়া যায় না। কথাগুলো বলতে বলতে হৈমির বাহু চেপে কাছে টেনে আনলো। এক এক করে ওর পরিহিতার সকল গহনাগুলো খুলতে শুরু করলো। গয়না খোলা শেষে পুরুষুলিয়া শক্ত হাতে বেড়ে আঙুল দিয়ে ঠোঁটে লাগানো লিপস্টিক মুছতে লাগলো। হৈমিকে কিছু বলার সুযোগও দিল না। হৈমিকে নিজের মতো শ্বাস মুছতে ব্যস্ত হয়ে পড়লো। একজন পকেট থেকে টিস্যু বের করে হাতে লাগা লিপস্টিক মুছে চোখের কাজল মুছতে উদ্যত হলো। হৈমি নড়েচড়ে রেগে মেগে অস্বাভাবিকভাবে শ্বাস নিল। রুদ্র বিরক্ত হয়ে বলল, পর্যন্ত ঠিক আছে, শাড়িটা বাসায় গিয়ে খুলবো। সময় বিকাল 4:35। সূর্যের আলো ধীরে ধীরে মলিন হয়ে আসছে। হিমশীতল বাতাসে শরীর কেঁপে উঠছে। সিটে মাথা রেখে জড়বস্তুর মতো পড়েছিল হৈমি। কখন যে চোখ লেগেছে টেরও পায়নি।
রুদ্রকে তার বাবার ফোন করেছিল। বাবার সাথে কথা বলার পর ফোন এসেছে রাফিদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা চলছিল। কথার ফাঁকে হৈমির দিকে নজর পড়তেই আটকে ওঠে সে। হড়বড়ে হাত বাড়িয়ে ধরে ফেলে হৈমিকে। ঘুমের ঘরে গা ছেড়ে দিয়েছিল মেয়েটা। আর একটু হলেই মাথাটা গিয়ে জানালার কাছে লাগতো। ভাগ্যিস সে দেখেছিল। সংবিদ্যুৎ শক্তি ফিরে পেয়ে দুর্বল চোখে তাকালো হৈমি। রুদ্র রাখছি বলে রাফিদের সঙ্গে কথার সমাপ্তি ঘটালো। রাশভারী কণ্ঠে হৈমিকে বলল, ঘুমাচ্ছ কেন? কিঞ্চিত নড়ল হৈমি, কিন্তু উত্তর দিল না। রুদ্র ধরে রাখা বাহু ছেড়ে দিল। সে পূর্বের ন্যায় ছিটে গা এলিয়ে দিল। রুদ্র মুখ ফিরে গম্ভীর হয়ে বসে রইল। হৈমির চোখ মুখের অবস্থা দেখে অস্বস্তি হচ্ছে তার। হৈমি এবারও ঘুমে ঢুলো। মাথার সিট থেকে বারবার পড়ে যাওয়ার উপক্রম হলো। অবস্থা বুঝে চিন্তা হলো রুদ্রর। ফিরে তাকিয়ে কাছে টেনে আনলো ছোট্ট নরম দুর্বল শরীরটাকে। বুকের কাছটায় মাথা রেখে ভরার স্বরে বলল, এভাবে থাকো। হৈমি কোনো প্রতিক্রিয়া দেখালো না, চুপচাপ নড়ে রইল। শীত লাগছে তার, শরীর মৃদু কাঁপছে। রুদ্র বক্ষস্থলে উষ্ণতায় আরাম পেয়ে বেশ। সে আরামে এক সময় বিভোর ঘুমে তলিয়ে গেল। চারদিকে যখন মাগরিবের আজান ধ্বনি শোনা গেল, তখন রুদ্রর ফোনে একটি মেসেজ এলো। মেসেজগুলোর সূচনা। সে লিখেছে, ভাইয়া তুমি হৈমিকে নিয়ে ঢাকা যাচ্ছ। যেখানে যাও মাথা ঠান্ডা রেখো, মেজাজ শান্তটা করো। হৈমিকে বুঝিয়ে কাছে রেখো। ও অনেক সহজ সরল, শান্তভাবে বুঝিয়ে বলে সব শুনবে। রেগে বললে ভয় পাবে। মায়ের খুব চিন্তা করছে, মায়েরও প্রেশার বেড়ে গেছে। প্লিজ তুমি হৈমির খেয়াল রেখো। এমনিতে বয়স কম, তারপর অতিরিক্ত বোকা। এমন একটা মেয়েকে যখন তুমি নিজের সঙ্গে জড়িয়েছ, তখন তোমাকে ধৈর্যশীল হতেই হবে। বুঝিয়ে শুনিয়ে গুছিয়ে নিতে হবে। ইম্যাচুরির মেয়ে বিয়ে করে, প্লিজ তুমি ম্যাচুরিটি আশা করো না। পারলে ম্যাচিউর করে নাও। একটা ছোট্ট বাচ্চাকে যেমন কলিপিঠে করে মানুষ করতে হয়, ধরে নাও হৈমিকেও তোমার ওভাবে বুঝদার মানুষ করে নিতে হবে। আমাদের কারো অতীতের প্রভাব যেন ওর উপর না পড়ে ভাইয়া। মাথায় রেখো, ও আমার স্বামীর আদরের বোন। ওর কিছু হলে তার প্রভাব আমার উপরই পড়বে। যতই আজ মা রেগে থাকুক, কাল অবশ্য মেয়ের দিকে ফিরে তাকাবেন। ভালো থেকো তোমরা, রাগটা কমিও। মেয়েটা সকালে ঠিকভাবে খায়নি, ও আবার বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না। খেয়াল রেখো, ও নিজের খেয়ালও রেখো। সময় করে ফোন দিও। আল্লাহ হাফেজ। রুদ্রটাকে ঘুম ভাঙল হৈমির। চোখ মেলে রুদ্র মুখটা দেখে চমকে উঠল। হতভম্ব হয়ে তাকে চোখ কসলালো। মাথা চেপে ধরে চারদিকে সচেতন দৃষ্টিতে বোঝালো। মনে পড়লে গেল তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা। সেই সাথে খেয়াল গেল সে রুদ্রকোলে শুয়ে আছে। শুনতে পেল গুরুগম্ভীর মানুষটার শান্ত কণ্ঠস্বর, আমাদের পৌঁছাতেও আরও সময় লাগবে। খাবার আনিয়েছি, হাত মুখ ধুয়ে খেয়ে নাও। ধীরে ধীরে উঠে বসলো হৈমি। অমনি গায়ে জড়ানো শাড়ির অর্ধেক শাড়ি পড়ে গেল নিচে। বিস্মিত হয়ে দু হাতে শাড়ি চেপে ধরল। রুদ্রের দিকে কাছামাছি হয়ে একবার তাকিয়ে নিজের সিটে গিয়ে বসলো। রুদ্র খেয়াল করলো হৈমির শাড়ির কুচি পুরোটাই খুলে গেছে। ঠিকঠাক হওয়ার জন্য চোখ ফিরিয়ে নিল সে। বিড়বিড় করে বলল, ঘুমের ঘরে এত যুদ্ধ করার পরও আসলটুকু ঠিক আছে, এটাই মাথা সমান। এতেই আমি ধন্য। শাড়ির বেহাল দশা দেখে হৈমি তড়িৎ হয়ে খুলে যাওয়া কুচি কোনো রকমে কোমরে গুজে দিল। রুদ্র অন্য পাশে তাকিয়ে জিজ্ঞেস করলো, সব ওকে? মৃদুস্বরে জবাব দিল, গাড়ির ডোর খুলে ঝিনুকে আসতে বলল রুদ্র। ঝিনুক 1 লিটারের পানির বোতল এগিয়ে দিল। রুদ্র সেটা নিয়ে হৈমিকে দিয়ে বলল, ডোর খোলার প্রয়োজন নেই, জানালা দিয়ে মাথা বের করে মুখে পানি দাও। মাথা নাড়িয়ে সম্মত হলো হৈমি। রুদ্র তার হাতে বোতল দিয়ে গাড়ি থেকে নেমে ডোর আটকাতে উদ্যত হলো। শঙ্কিত হয়ে হৈমি বলল, কোথায় যাচ্ছেন? চোখ বন্ধ করে আবার মেলে তাকালো রুদ্র। দিনেশ্বরে বলল, এখানেই আছে, দরজা খোলা থাকুক। বুড়ো বাঁকিয়ে তাকালো রুদ্র। এত ভয়? সিগারেট খাওয়ার জন্য কিছুটা দূরে যেতে চেয়েছিল, কিন্তু যাওয়া হলো না। খোলা দরজার সামনে দাঁড়িয়ে দ্রুততার সঙ্গে সিগারেট ফুঁকতে হলো। হৈমি রুদ্রকে চোখে চোখ রেখে হাত মুখ ধুয়ে বলল। রুদ্র ঝিনুকে ইশারায় টিস্যু বক্স দিতে বলল। ঝিনুক টিস্যু বক্স এগিয়ে দিল হৈমিরই। তা নিয়ে হাত মুখ মুছে চুপ করে বসে রইল। দুটো সিগারেট শেষ করে পনির হাত থেকে খাবারগুলো নিল সে। বলল, আশেপাশে ঘুরে আয়, ফোন করলে চলে আসবে। ওরা চলে যেতেই সে খাবারের প্যাকেট নিয়ে গাড়িতে বসলো। ডোর লক করে হৈমির দিকে খাবারের প্যাকেট দিয়ে বলল, খেয়ে নাও।
অতিরিক্ত খিদে পাওয়াতে গা ঘোয়াল যাচ্ছিল হৈমির, তাই খাবার পেয়ে আর টু শব্দ করলো না। ভদ্র মেয়ের মতো খাবার নিয়ে খেতে শুরু করলো। অর্ধেক খাওয়ার পর রুদ্র দিকে তাকিয়ে বলল, সুরে জিজ্ঞেস করলো, আপনি খাবেন না? রুদ্র আর চোখে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, না। আমি এতগুলো কিভাবে খাবো? আপনি এই প্যাকেট নিন, খাও তুমি। খাবার সাথে রাগ করতে নেই। জানেন টিশার জামাই খেতে না চাইলে টিশার জোর করে গল্প শুনিয়ে খাবার খাইয়ে দেয়। দীর্ঘ একটা সময় পর হৈমির মুখে কথা ফুটেছে। ফলশ্রুতিতে রুদ্রের বিরক্ত লাগলো না, বেশ ভালোই লাগলো। স্বস্তি নিঃশ্বাস ছেড়ে বলল, ওকে, খাচ্ছে। ঈশ্বর হাসলো হৈমি। খাওয়া শেষ করে জিজ্ঞেস করলো, ভাবি ফোন করেছিল? খেতে খেতে রুদ্র জবাব দিল, না। মনটা বড় বিষণ্ণ হয়ে গেল হৈমির। বলল, আমি কবে আসবো? জানি না। আর কোনো প্রশ্ন করল না সে। চুপসে গেল পূর্বের মতোই। ঢাকা পৌঁছাতে রাত 10:30 বাজলো। হৈমি তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। রুদ্র বুঝল লম্বা জার্নি করার অভ্যাস নেই ওর। পুরো পথ ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিল। এবার ঘুম ভাঙাতে হবে। তাই ডাকলো 1বার 2বার 3বার, কিন্তু কোনো কাজ হলো না। ঝিনুককে ডেকে চাবি বের করে দিল। বলল, গেট খুলে 4তলায় চলে যা, লক খুলে রাখ। ঝিনুক চলে গেলেও পনির ড্রাইভিং সিটে বসে গুনগুন করে গান গাইছে। রুদ্র সপ্তপনে হৈমিকে পাজাখোলা করে নিয়ে গেটের ভিতর প্রবেশ করলো। মুখোমুখি হলো দোতলা ভাড়াটিয়ার সঙ্গে। লোকটার মুখে ভয়ের ছাপ। রুদ্র বুঝতে পেরে এগোতে এগোতে বলল, আঙ্কেল, বউ নিয়ে এলাম। লং জার্নিতে শরীর খারাপ লাগছে, তাই ঘুমে ডিস্টার্ব করলাম না। এবার লোকটার মুখের আকৃতি পরিবর্তন হলো। বিস্ময় নিয়ে বলো, বিয়ে করেছো কই? কিছু শুনলাম না তো। বাঘা এসে রুদ্র বলো, আস্তে ধীরে শুনে যাবেন, আসি। রুদ্র যখন ঢাকায় আসে একাকী সময় এটাতে উত্তরায় এই বাসাতেই থাকে। 13% জায়গা জুড়ে নির্মিত 5তলা বিশিষ্ট বিল্ডিং। 4তলায় ব্যতীত বাকি সবগুলো ভাড়া দেওয়া। নিজের ফ্ল্যাটটি আগে থেকে বেশ সাজানো গোছানো, তবে সংসার করার মতো সাজানো গোছানো নয়। এবার একটা ছোট্ট সংসার তৈরি করতে হবে। হৈমিকে নিজের বেডরুমে শুয়ে দিয়ে ঝিনুক আর পনিরকে দায়িত্ব নিল আগামীকালকের ভিতরে একটা সংসারে যা যা লাগে সব কিছুর ব্যবস্থা করতে। ওরা ব্যবস্থা করে ফেলবে এই নিশ্চয়তা দিয়ে জড়তার সঙ্গে জিজ্ঞেস করলো, বস, ফুলের দোকান খোলাই আছে? আপনি বলে ঘন্টাখানেক সময়ের মধ্যেই বাসর ঘর সাজিয়ে ফেলবো। হক চকে গেল রুদ্র। চাপা স্বরে ধমক দিয়ে বলল, বিয়ে করে আদমরা বানিয়ে ফেলেছি, বাসর ঘরে পুরোপুরি মেরে ফেলবো নাকি? যা, ফোন রাখ। ফোন কেটে চাপা আসলো রুদ্র। বিড়বিড় করে বলো, বিয়ে করেছি মনের খোরাক মেটাতে, ব্যাস। শীতের রাত, তবুও লম্বা সময় নিয়ে গোসল করলো রুদ্র। বাথরুম থেকে বেরিয়ে বিছানায় ঘুমাতে হৈমিকে দেখে মনে পড়ল ওরও গোসল করা উচিত। লম্বা জার্নি, ধুলোবালিতে অবস্থা শোচনীয়। গলায় তোয়ালে ঝুলিয়ে হৈমিকে ডাকতে গেল সে। ডাকতে ডাকতে বিরক্ত হয়ে বেশ কড়া গলায় ডাক শুরু করলো, একটা মানুষের ঘুম এত গভীর কী করে হয়? গলা ফাটিয়ে চিৎকার করো, মেয়েটার ঘুম ভাঙাতে পারছে না। হিমশিম খেতে হচ্ছে। শেষে বিরক্ত হয়ে ধৈর্য ধরে না পেরে শুয়ে থাকা ঘুমাতে হৈমিকে একটানে বসিয়ে দিল। মুখ দিয়ে অল্প শব্দ করে ঢুলো ঢুলো চোখে তাকালো হৈমি। রুদ্র এক হাতে ওকে কাঁধ ধরে বসালো, বলল, আমরা পৌঁছেছি অনেকক্ষণ, যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। কর্ণে স্পষ্ট কথাগুলো শব্দ ঢুকতেই ঘুম ছেড়ে গেল। চোখ বড় বড় করে প্রথমে সদ্য গোসল করা আসা রুদ্রকে দেখে স্থির হয়ে দৃষ্টিজোড়া। দীর্ঘ আকৃতির সুঠাম দেহখানা দেখে এক ঢোক চিপল। উন্মুক্ত বক্ষে দৃষ্টি পড়লে নিমিষের লজ্জায় দৃষ্টি ফিরিয়ে নিল। মনে মনে রুদ্রকে নির্লজ্জ বলে গালি দিল। এরপর পূর্ণ দৃষ্টিতে পুরো রুমটা নিরীক্ষণ করলো। ধবধবে সাদা দেওয়ালে সাদা টাইলস, বিশাল বিছানা, ডান পাশে কাউচ, বাম পাশে কাবাট, ছোট্ট একটা টেবিল, ব্যালকনি, দরজা, জানালা, সব মিলিয়ে চোখ ধাঁধিয়ে গেল। সাদা সাজাতে আলোকসাজিত চোখে বিঁধল ক্ষোভ। রুদ্র তার চাহনি খেয়াল করে বলল, এসব দেখার অনেক সময় পাবে, যাও গিয়ে শাওয়ার নাও এবার। সে কম্বলটা টেনে গায়ে জড়িয়ে সে বলল, ও মা, কী বলছেন? এই শীতের রাত করে শাওয়ার নিব কেন? বাইরে ধুলোবালি মাখিয়ে বিছানা নষ্ট করেছ, বেডশিট পাল্টাতে হবে। পরিষ্কার বেডশিটে ময়লা শরীর থাকতে দেব না। সর্বনাশ, এই লোক বলে কি? তাহলে সে কোথায় থাকবে? বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল সে। রুদ্র আবারও বলল, সময় নষ্ট না করে গরম পানি আছে। হৈমি ঠোঁট উল্টে কিছুক্ষণ বসে থেকে হঠাৎ বলল, কিন্তু আমি কি পরবো? আমার জামা কাপড়? আর চৈতন্য পেল রুদ্র। সত্যি তো, এত কিছুর মাঝে এদিকটা তো খেয়ালই করা হয়নি। চিন্তান্বিত হয়ে উঠে দাঁড়ালো সে। বিব্রত মুখে কয়েকবার তাকালো ঘড়ির দিকে। রাত অনেক হয়েছে।
এই সময় শপিং মলগুলোও খোলা নয়। তার চিন্তান্বিত গম্ভীর মুখ দেখে হৈমি বলল, থাক, কালকে না হয় জামা কাপড়ের ব্যবস্থা করে লম্বা গোসল দিব। ভুরুকুচকে তাকালো রুদ্র। হৈমির ঠোঁটে ভর করে দুষ্টু হাসি। রুদ্র সেই হাসি দেখে ঝাঁঝালো কণ্ঠে বলল, অপরিচ্ছন্ন মানুষ আমি পছন্দ করি না।